মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক, সমাজবিজ্ঞান, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো। আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট। আমি আগেই বলেছিলাম তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে সমাজবিজ্ঞানের ধরনটা কেমন, তারই আলোকে দ্বিতীয় পত্র বইটা। তো আর এই পঞ্চম অধ্যায়টা টোটাল সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের মধ্যে টোটালি এটা একটা ইতিহাস নির্ভর অধ্যায়, ইতিহাস নির্ভর একটি অধ্যায়। আমি নিজেও বুঝি না যে আসলে সমাজবিজ্ঞান বইয়ে ইতিহাসের জায়গাটা কেন হয়। যাই হোক, যেহেতু এটা বলা হচ্ছে, এটা ওই অর্থে টোটালি ইতিহাস নির্ভর না, মানে এখানে বলা হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, অর্থাৎ এই যে ইতিহাস নির্ভর যে বিভিন্ন ঘটনাগুলো ছিল, সেই ঘটনার সামাজিক প্রেক্ষাপটটা কি ছিল, অর্থাৎ সমাজে কি ধরনের প্রভাব বিস্তার করেছিল, সেই বিষয়টাই হচ্ছে তোমাদের এই পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয়। তো সেই হিসেবে আমরা প্রথমে আলোচনা করেছি, আমার যতটুকু মনে পড়ে, আমরা ভাষা আন্দোলন নিয়ে কথা বলেছি। ভাষা আন্দোলন নিয়ে প্রথম ক্লাসে কথা বলেছি এবং জাতীয়তাবাদ নিয়ে কথা বলেছি। অর্থাৎ আমরা প্রথমে ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের গুরুত্ব বা এর অবদান নিয়ে আলোচনা করেছি, এবং গত ক্লাসে আমরা হচ্ছে দ্বিতীয় পত্রের জাতীয়তাবাদের উত্থান বিকাশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 6 দফা। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 6 দফা। 6 দফা বা যেটাকে বলা হয় 6 পয়েন্ট মুভমেন্ট। 6 পয়েন্ট মুভমেন্ট, সরি 6 পয়েন্ট ডিমান্ড বা 6 পয়েন্ট মুভমেন্ট। আচ্ছা, 6 পয়েন্ট ডিমান্ড। 6 দফা আন্দোলন বা 6 দফা দাবি। অর্থাৎ 6 দফা মুভমেন্ট যদি দেই 6 দফা আন্দোলন, আর ডিমান্ড যদি দেই 6 দফা দাবি। 6 পয়েন্ট মুভমেন্ট और 6 পয়েন্ট ডিমান্ড। 6 পয়েন্ট ডিমান্ড और 6 পয়েন্ট মুভমেন্ট, 6 দফা দাবি বা 6 দফা আন্দোলন। এই 6 দফা, অর্থাৎ এখানে 6টা দফা ছিল। দফা ছিল হচ্ছে 6টা। এই 6টা দফাকে কেন্দ্র করে এই দাবি, এই আন্দোলন, যার কারণে এটাকে বলা হয় 6 দফা আন্দোলন। অর্থাৎ এটা 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি, অর্থাৎ 1966 সালের 5-6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এই 6টা দফা বা 6টা দাবি উত্থাপন করে। এই 6টা দফা কি ছিল? বলা হয় কি যে বাঙালি জাতির ইতিহাসে এই 6 দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। অর্থাৎ এই 6টা দফার মাধ্যমে মূলত বাঙালির প্রথম জাগরণ, বাঙালির প্রথম মুক্তির আন্দোলনের সূত্রপাত অথবা বাঙালির মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করা হয় এই 6টা দফাকে। এই 6 দফা কি ছিল দেখো। 6 দফার প্রথম যে দফাটা ছিল সেটা হচ্ছে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানকে যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল সিস্টেমে শাসন করা। ফেডারেল সিস্টেমে শাসন করার অর্থটা হচ্ছে, দেখো আমরা জানি যুক্তরাষ্ট্রে 50টা অঙ্গরাষ্ট্র রয়েছে, অর্থাৎ 50টা অঙ্গরাজ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে। এই 50টা অঙ্গরাজ্য আবার কেন্দ্রীয় শাসন দ্বারা পরিচালিত। কেন্দ্রীয় শাসন দ্বারা পরিচালিত। একই সাথে এই 50টা অঙ্গরাজ্যের প্রত্যেকটা অঙ্গরাজ্যের নিজস্ব শাসন কাঠামো, নিজস্ব আইন ব্যবস্থা, নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা বিরাজমান। অর্থাৎ যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তোমরা আমি যদি ইন্ডিয়ার কথা বলি, দেখো ইন্ডিয়াতে মোদী সরকার হচ্ছে কেন্দ্রীয় সরকার। আবার একই সাথে আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়ার সীমানা কলকাতা বা পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অর্থাৎ পশ্চিমবঙ্গ পরিচালনা করছেন উনি। আবার একই সাথে
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিয়ম বাস্তবায়ন বা বিভিন্ন আদেশ বাস্তবায়ন হচ্ছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ ইন্ডিয়া, যেমন ইন্ডিয়াতে আমি হয়তো বলতে পারি যে 31টা অঙ্গরাজ্য রয়েছে ইন্ডিয়া। এই 31টা অঙ্গরাজ্যে প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা সরকার, আলাদা আলাদা শাসন কাঠামো বিরাজমান। আবার একই সাথে ইন্ডিয়ার কেন্দ্রীয় শাসন দ্বারা এই 31টা রাজ্য পরিচালিত, অর্থাৎ ইন্ডিয়ার কেন্দ্রীয় শাসন দ্বারা আবার এই 31টা অঙ্গরাজ্য পরিচালিত হয়। ঠিক একইভাবে যেহেতু এটা ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান, এটা ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর এটা ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান, যার কারণে বলা হচ্ছিল যে যেহেতু এই দুইটা হচ্ছে, আমি যেমন বললাম যে ইন্ডিয়ার মতো একটি অঙ্গরাজ্যের মতো বা যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্য রয়েছে তার অঙ্গরাজ্যের মতো, ঠিক একইভাবে এই জন্য বলা হচ্ছিল যে এই পূর্ববঙ্গেও বা পূর্ব পাকিস্তানেও নিজস্ব শাসন কাঠামো থাকবে, পাশাপাশি এইটা পরিচালিত হবে কেন্দ্রীয় শাসন দ্বারা। অর্থাৎ কেন্দ্রীয় শাসনের একটা অংশ তো থাকবেই এবং একই সাথে এইখানে নিজস্ব শাসন কাঠামো এইখানের মানুষ দ্বারা সেটা পরিচালিত হবে। এটা ছিল 6 দফা দাবির প্রথম দফা, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে এই অংশে বা এই পূর্ব পাকিস্তানে শাসন কাঠামো চালু করা। দ্বিতীয় নম্বর যেটা ছিল সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে শুধুমাত্র দেশ রক্ষা এবং পররাষ্ট্রনীতি। অর্থাৎ এই কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে শুধুমাত্র দেশ রক্ষা এবং পররাষ্ট্রীয় নীতি। অর্থাৎ দেশ রক্ষা বলতে আইন প্রণয়ন করার ক্ষমতা থাকবে, পাশাপাশি বহির্বিশ্বের সাথে ওই রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে বা কোন কোন রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্র বন্ধুত্বপূর্ণ বা শত্রুপূর্ণ সম্পর্ক স্থাপন করবে সেই বিষয়গুলোর সিদ্ধান্ত নেবে হচ্ছে কেন্দ্রীয় সরকার। আর বাকি যে সকল বিষয় আছে সকল বিষয় পরিচালিত হবে এই রাজ্য সরকারের সিদ্ধান্ত দ্বারা। যেমন দেখো বাংলাদেশে এখন প্রায়, আমি যদি বলি, প্রায় 36টার মতো মন্ত্রণালয় রয়েছে। এখন এই 36টা মন্ত্রণালয়ের মধ্যে বলা হচ্ছে যে 2টা মন্ত্রণালয় কেন্দ্রীয় সরকার দ্বারা শাসিত হবে, আর বাকি সকল মন্ত্রণালয় শাসিত হবে হচ্ছে এই রাজ্য সরকার দ্বারা। এটা ছিল হচ্ছে 6 দফা দাবির দ্বিতীয় নম্বর দফা। এরপরে তৃতীয় নম্বর যেটা ছিল যে দুই অংশের জন্য পৃথক পৃথক দুই ধরনের বিনিময় মুদ্রা চালু করা এবং বিশেষ কারণে বা বিশেষ শর্তে সেটা এক হতে পারে। অর্থাৎ পূর্ব পাকিস্তানের জন্য এক ধরনের পৃথক মুদ্রা এবং পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক মুদ্রা। যেমন পাকিস্তানে যেমন হচ্ছে রুপি চলতো, একইভাবে বাংলাদেশের জন্য একটি পৃথক মুদ্রা চালুর দফা বা দাবি ছিল এই 6 দফা দাবির মধ্যে একটি, যেটা ছিল তৃতীয় নম্বর দাবি। অর্থাৎ আমরা প্রথম নম্বর দাবি যেটা বললাম যে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে শাসন বাস্তবায়ন করা, দ্বিতীয় নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে শুধুমাত্র দেশ রক্ষা পররাষ্ট্রনীতি, আর বাকি সকল মন্ত্রণালয় বা বাকি সকল বিষয়ের দায়িত্ব থাকবে রাজ্য সরকারের হাতে। তৃতীয় নম্বর হচ্ছে 2 অঙ্গরাজ্যের জন্য 2টি পৃথক পৃথক মুদ্রা চালু করা। চতুর্থ নম্বর হচ্ছে অঙ্গরাজ্যগুলা তাদের জনগণের ট্যাক্স বা করের মালিক হবে। অর্থাৎ এই পূর্ববঙ্গের মানুষ সরকারকে যে ট্যাক্স দিবে সেই ট্যাক্সের মালিক হবে পূর্ববঙ্গ। পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিম পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের সরকারকে যে ট্যাক্স দিবে সেই ট্যাক্সের মালিক হবে বা সেই ট্যাক্স ব্যবহার করা হবে পশ্চিম পাকিস্তানে। অর্থাৎ এটার কারণটা কেন ছিল? কারণটা ছিল এই যে এই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ, আজকের বাংলাদেশ থেকে পাকিস্তান সরকার যে পরিমাণ ট্যাক্স বা যে পরিমাণ অর্থ তারা নিয়ে যেত সেই পরিমাণ অর্থ তারা বরাদ্দ দিত না। অর্থাৎ এইখান থেকে যে পরিমাণ অর্থ পাকিস্তানে যেত এই পরিমাণ অর্থ পাকিস্তান থেকে এই বাংলাদেশে আসতো না। অর্থাৎ বাংলাদেশ থেকে পাকিস্তানে অর্থ কিভাবে আসে? যেমন কথার কথা আমি যদি বলি যে শরীয়তপুর থেকে যেই পরিমাণ অর্থ সরকারের কোষাগারে সরকারের কাছে যায়, অর্থাৎ শরীয়তপুর মানুষের দেওয়া ট্যাক্স, শরীয়তপুর থেকে বিভিন্ন হচ্ছে সোর্স থেকে আয় করা সরকারের যে আয়ের যে অংশ, এই অংশটা যেভাবে সরকারের খাতে যাচ্ছে ঠিক সেই পরিমাণ আসতেছে কিনা এইটা হচ্ছে বিষয়। তো বলা হচ্ছিল তখন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে যেটা ছিল যে পশ্চিম পাকিস্তান থেকে মনে করো যে 100% আয় সরকারের খাতে যাচ্ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আসতেছিল হচ্ছে 20%। অর্থাৎ যেখানে নিচ্ছে হচ্ছে 100% সেখানে তারা দিচ্ছে হচ্ছে 20%। যার কারণে বলা হচ্ছিল যে এই উভয় অংশের
দেওয়া মানুষের ট্যাক্স বা করের মালিক হবে এই রাজ্য সরকার, বা পশ্চিম পাকিস্তানের মালিক হবে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মালিক হবে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ। এরপরে পঞ্চম নম্বর যেটা ছিল, পঞ্চম নম্বর ছিল হচ্ছে বলা হচ্ছিল যে দুই রাষ্ট্রের যে বৈদেশিক যে মুদ্রাগুলা আছে এই মুদ্রাগুলা সহ এদের আয়ের সিংহভাগ অংশ বাস্তবায়িত হবে এই রাজ্যের মধ্যে। অর্থাৎ চতুর্থ নম্বর এবং পঞ্চম নম্বর দুইটা কাছাকাছি। পঞ্চম নম্বর যেটা বলা হচ্ছে, পঞ্চম নম্বর থেকে কথা হচ্ছে যে এই অংশের যে সকল মানুষ বহির্বিশ্বে বা বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে বা এই অংশ থেকে বিভিন্ন যে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে সেই অংশের সেই অর্জনেরও মালিক হবে এই সরকার। আবার পশ্চিম পাকিস্তানের জনগণের বৈদেশিক অর্জনের জনগণের দ্বারা বৈদেশিক মুদ্রা অর্জনের মালিক হবে পশ্চিম পাকিস্তান। এবং সর্বশেষ 6 নম্বর যেটা ছিল যে উভয় পাকিস্তানের জন্য বা উভয় অংশের জন্য দুটি সামরিক বা আধা সামরিক বাহিনী গঠন করা। অর্থাৎ পশ্চিম পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের জন্য উভয় দেশ রক্ষা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বা নিরাপত্তা জনিত কারণে দুই ধরনের বা হচ্ছে বাহিনী নিয়োগ করা বা বাহিনীর প্রয়োগ করা বাস্তবায়ন করা ছিল হচ্ছে 6 দফা দাবির সর্বশেষ দাবি বা 6 নম্বর যে দাবি। অর্থাৎ তাহলে 6 দফা দাবির আমরা কি করলাম? 6 দফা দাবির প্রথমটা ছিল হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি শাসন করা, দ্বিতীয় নাম্বার ছিল হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে শুধু দেশ রক্ষা পররাষ্ট্রনীতি, বাকি সকল কিছু থাকবে হচ্ছে রাজ্য সরকারের হাতে, তৃতীয় নাম্বার হচ্ছে উভয় দুই অংশের জন্য দুটি পৃথক মুদ্রা চালু করা, 4 নাম্বার ছিল হচ্ছে জনগণের দেওয়া করের মালিক হবে রাজ্য সরকার, পঞ্চম অধ্যায় হচ্ছে বৈদেশিক মুদ্রা ও বিভিন্ন ধরনের আয়ের মালিক হবে ওই সরকার এবং ওই রাজ্য সরকার এবং ওই টাকা রাজ্যের বিভিন্ন উন্নয়ন কাজেই ব্যয় হবে। এবং 6 নম্বর হচ্ছে দুই অংশ বা পূর্ব পশ্চিম পাকিস্তান উভয় অংশের জন্য দুটি সামরিক বা আধা সামরিক বাহিনী গঠন করা যারা দেশ রক্ষা বা বিভিন্ন নিরাপত্তা জনিত কাজে নিয়োজিত থাকবে। এই ছিল হচ্ছে 6 দফা দাবির 6টা দফা। এই 6টা দফাকে বলা হয় তৎকালীন সময় বা আজকের বাংলাদেশের মুক্তির সনদ। কারণ এই 6 দফার মাধ্যমে মূলত বাঙালি জনগণ পাকিস্তানের কাছ থেকে তাদের অধিকার সচেতনতা বা তাদের অধিকার ফিরিয়ে আনার মানসিকতা তাদের সামনে উত্থাপন করে, যেটা ছিল 1966 সালের 5-6 ফেব্রুয়ারি, যেটা আমি বললাম। এরপরে দেখো 1969-এর গণঅভ্যুত্থান, অর্থাৎ এই যে 6 দফা দাবি উত্থাপন করলো, উনিশশো 1966 ছিল হচ্ছে 6 দফা, আর গণ অভ্যুত্থান। দেখো অর্থাৎ আমি যেটা বলছি যে 1966 ছিল 6 দফা, এই তার ঠিক 3 বছর পরে, দেখো 3 বছর পরেই শুরু হয় হচ্ছে গণ অভ্যুত্থান। কেন শুরু হয় গণ অভ্যুত্থান? অর্থাৎ যখন 6 দফা দাবির মাধ্যমে পাকিস্তানি বাহিনী বা পাকিস্তানের মানুষের কাছে, পাকিস্তানি সরকারের কাছে এই পূর্ব পাকিস্তানের মানুষ তাদের দাবি সচেতন এবং তাদের দাবির যে পরিপ্রেক্ষিতে তারা কি ধরনের মনোভাব, কি ধরনের বিষয় তার উত্থাপন করতে থাকলো, এই বিষয়গুলা নিয়ন্ত্রণের জন্য পাকিস্তান সরকার আরো বেশি উদ্বেগ, আরো বেশি তৎপর হয়ে গেল। যার ফলশ্রুতিতে তারা অত্যাচারের মাত্রা যখন আরো বাড়িয়ে দিল, তখনই এই দেশের সাধারণ জনগণের মধ্যে এক ধরনের অভ্যুত্থান বা এক ধরনের আন্দোলনের সূত্রপাত ঘটে। এই আন্দোলনটা কেন হয়েছিল? কারণ এই আন্দোলন হয়েছিল, আমরা পড়লাম যে 1952 সালে যে জাতীয়তাবাদের বিকাশ হয়েছিল, অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে যে জাতীয়তাবাদের বিকাশ হয়েছিল, তখন তারা জানলো বা তখন এই অংশের মানুষ বুঝতে পারলো যে সামগ্রিকভাবে আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই পাকিস্তানের কাছ থেকে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনতে পারবো। অর্থাৎ এই যে জাতীয়তাবাদের বিকাশ, এই বিকাশের মাধ্যমেই মূলত পরবর্তীতে 1969-এ গণ অভ্যুত্থান সংগঠিত হতে অনেকটাই সহযোগিতা করে বা অনেকটাই সাহায্য করে। এবং 1969-এর পরে হচ্ছে 1970 সালে নির্বাচন। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের একটা যেটা কারণ বলি বা যেটা বিষয় ছিল সেটা হচ্ছে অর্থাৎ এই দেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে হবে, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিতে হবে। অর্থাৎ
এই পূর্ব পাকিস্তানে নির্বাচনের ঘোষণা দিতে হবে সহ বিভিন্ন দাবি বা বিভিন্ন বিষয় নিয়ে 1969 গণ অভ্যুত্থান সৃষ্টি হয়। পরবর্তীতে গণ অভ্যুত্থানকে যখন তারা নিয়ন্ত্রণ করতে পারলো না, তখন তারা ঘোষণা দিল ঠিক আছে 1970 সালে নির্বাচন হবে, অর্থাৎ তারা নির্বাচনের ঘোষণা দিল, যেটা 1970 সালের নির্বাচন নামে পরিচিত। অর্থাৎ 1970 সালের নির্বাচন। এই নির্বাচনের কি ঘটনা ছিল বা এই নির্বাচনের বিষয়গুলো কি ছিল? এই নির্বাচনে বলা হয়, দেখো আমি যদি এইভাবে বলি যে পূর্ব পাকিস্তানে মোট 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে। অর্থাৎ পূর্ব পাকিস্তানে মোট আসন ছিল হচ্ছে 169টি। এই 169টির মধ্যে পূর্ব পাকিস্তানে 162টি সমত 167টি আসন লাভ করে হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ। অর্থাৎ 169টি আসনের মধ্যে 167টি আসন নিরঙ্কুশভাবে জিতে আওয়ামী সরকার এই 1970 সালের নির্বাচনে বিজয়ী হয়। দৃশ্য লক্ষ্য করো, তৎকালীন কেন আওয়ামী সরকার হয়? কারণ তখন তোমরা জানো যে যুদ্ধ পরবর্তী বা যুদ্ধ পূর্ববর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বা সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল অংশের নেতৃত্ব ছিল হচ্ছে আওয়ামী সরকার। অর্থাৎ বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আওয়ামী সরকার, সেটাই ছিল হচ্ছে মূলত নেতৃত্বে। তো সেই 169টি আসনের মধ্যে 167টি আসন হচ্ছে আওয়ামী সরকার পায়, বা বর্তমান যে ক্ষমতাশীল সরকার, এই সরকারের সংস্থা সংগঠন মূলত এই আসনগুলো লাভ করে। পরবর্তীতে এত উচ্চ আসনে জয়ী হওয়ার পরেও পাকিস্তানি বাহিনীরা এই দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। লক্ষ্য করো, অর্থাৎ এটা হচ্ছে 1970 সালের ডিসেম্বর মাসের কথা। 1970 সালের এটা হচ্ছে নির্বাচন ছিল হচ্ছে সম্ভবত 7 ডিসেম্বর। হ্যাঁ, অর্থাৎ 1970 সালের 7 ডিসেম্বর নির্বাচন ছিল। লক্ষ্য করো, 1970 সালের 7 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে 169টি আসনের মধ্যে 167টি আসন আওয়ামী সরকার পেলেও পাকিস্তানি সরকার এই দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়, যার ওই ফলশ্রুতিতে 1971-এর 7 মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেয়। অর্থাৎ দেখো, যে তোমরা ইতিহাসের ধারাবাহিকতা দেখো, 1970 সালের 7 ডিসেম্বরে যখন হচ্ছে নির্বাচনে জয়লাভ করলো, জয়লাভ করার পরেও যখন পাকিস্তান সরকার এই দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানালো, ঠিক তার কিছুদিন পরেই মূলত তারা বুঝতে পারলো যে তাদের সাথে কোনোভাবেই থাকা সম্ভব নয়, বরঞ্চ তাদের সাথে বিচ্ছিন্ন হওয়ার জন্য হয় জীবন বাজি রাখতে হবে, আর না হলে নিজেকে সমর্পণ করতে হবে। অর্থাৎ এই যে যুদ্ধ মনোভাব বা যুদ্ধপূর্ণ অবস্থা তৈরি হয় কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করেই, যার কারণে বলা হয় 1971 সালের মুক্তিযুদ্ধের ঠিক পূর্ববর্তী কারণ বা ঘটনা হচ্ছে 1970 সালের নির্বাচন। কারণ এই নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়লাভ করার পরেও যখন পাকিস্তান সরকার এই দেশের মানুষকে ক্ষমতা হস্তান্তর করতে নারাজ বা অস্বীকৃতি জানালো, তখনই এরা বুঝতে পারলো যে তাদের সাথে যুদ্ধ ছাড়া আর বিকল্প কোনো ওয়ে নেই। যার ওই ফলশ্রুতিতে 1971-এর 7 মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেয় এবং 25 মার্চ থেকে শুরু হয়ে যায় যুদ্ধ। এই ছিল হচ্ছে মূলত তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। পরবর্তীতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে আর্থসামাজিক আর্থসামাজিক বৈষম্যগুলো, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন বিষয়ে যে বৈষম্যগুলো ছিল, সেই বৈষম্যগুলোর ধরন কি ছিল, মাত্রা কি ছিল এবং পরিমাণ কি ছিল, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই। আর আমি সবসময় বলি যে হচ্ছে যখন তোমরা ক্লাসগুলো দেখবে তখন অবশ্যই সামনে বই নিয়ে দেখবে, তাহলে বই নিয়ে ক্লাসগুলো দেখলে হয় কি তোমাদের ইতিহাস বা তোমাদের ঘটনাগুলোকে মিলায় নিতে তোমাদের জন্য সুবিধা হবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।